কলকাতা থেকে একদিনের ভেতর ঘুরে আসার স্থান তো প্রচুর রয়েছে, তবে ঘোরার সঙ্গে সঙ্গে যদি একটু তীর্থও করে নেওয়া যায় তাহলে মন্দ কিসের, তাই না? তাই ঘোরার আর পুণ্যের টানে আজ চললাম আমরা বেলুড় মঠ। কিভাবে যাবেন? আরে নিশ্চয়ই বলবো। আর তার সঙ্গে বলবো মঠের খোলা বন্ধের টাইমিং আর ভোগ গ্রহণের সমস্ত নিয়ম। তবে সেগুলো জানতে গেলে এই ভিডিওটা একেবারে স্কিপ না করে পুরোটা দেখতে হবে যে। তাহলে শুরু করি। হ্যালো আর ওয়েলকাম, আমি আদিত্য আর আমার চ্যানেল হেলথ মিট প্লেন্সে আপনাদের অনেক অনেক স্বাগত। নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু আবার হাজির হয়েছি। আর আজকে রয়েছি হচ্ছে আমি বেলুড় মঠে। পেছনে দেখতে পাচ্ছেন বেলুড় মঠের গেট। আর আজ আমরা বেলুড় মঠে এসেছি হচ্ছে উবার করে, কিন্তু বেলুড় মঠে আসার কিন্তু আরও অনেক অনেক উপায় রয়েছে। আমরা চুজ করেছিলাম ট্যাক্সি করে আসার, কিন্তু আপনারা কিন্তু চাইলে পাবলিক ট্রান্সপোর্টে আসতে পারেন। তো চলুন একটু ফিরে যাই, দেখাই কিভাবে আমরা ট্যাক্সি করে আসলাম, আর সেই আস্তে আস্তেই বলে দেবো যে আপনারা কিন্তু অন্য অন্য পাবলিক ট্রান্সপোর্ট করে কি করে বেলুড় মঠ আসতে পারবেন। চলুন তাহলে। আমরা সেদিন বাড়ি থেকে মঠ পর্যন্ত উবার বুক করে নিয়েছিলাম, তবে বেলুড় মঠ কিন্তু বাস অথবা ট্রেন করেও আসা যায়। হাওড়া থেকে বেলুড় যাওয়ার একাধিক লোকাল ট্রেন রয়েছে, তবে সবথেকে ভালো হয় যদি আপনারা সকাল 7:40 হাওড়া বেলুড় মঠ লোকালটা ধরতে পারেন। 5 টাকা টিকিট কেটে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন বেলুড় মঠ স্টেশন, এবং ওখান থেকে পায়ে হেঁটে বা টোটো করে পৌঁছে যাবেন মঠ প্রাঙ্গণে। অথবা ধর্মতলা বা হাওড়া থেকে বেলুড় মঠের বাসও রয়েছে, যেমন 11 নম্বর রুটের মিনি বাস বা হাওড়া থেকে 54 নম্বরের বাস। এছাড়াও জলপথে আপনি বেলুড় পৌঁছতে পারেন। জলপথে বেলুড় যাওয়ার উপায় হচ্ছে দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে 11 টাকার টিকিট কেটে লঞ্চ বা ভেসেল করে একেবারে বেলুড় ফেরিঘাটে পৌঁছানো। তবে যেই উপায়ে আসুন না কেন, যদি বেলুড় মঠে ভোগ গ্রহণের ইচ্ছে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে একটু সকাল সকালই পৌঁছতে হবে, কারণ ভোগের কাউন্টার কিন্তু 10:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। কথা বলতে বলতে আমাদের ট্যাক্সি কিন্তু ছুটে চলেছে হাওড়া ব্রিজ পেরিয়ে বেলুড় মঠের উদ্দেশ্যে। আর ওই দেখুন, হঠাৎ দেখতে পেলাম কলকাতার এক অন্যতম ঐতিহ্য হলুদ ট্যাক্সি, তবে নতুন রূপে। শুনেছি হলুদ অ্যাম্বাসেডর উঠিয়ে নাকি এখন কলকাতার রাস্তায় চলছে হলুদ ভ্যাগনার। আর এখানে দেখুন নতুন আর পুরনো ঐতিহ্য পাশাপাশি একই সঙ্গে ফ্রেমবন্দি হয়েছে। যাই হোক, বেলুড় বাজার পেরোতেই চোখে পড়ল রাস্তার দুপাশে ওই যে একটু আগে বললাম না বেলুড় যাওয়ার মিনি বাস আর 54 নাম্বার প্রাইভেট বাস, তাদের। আর তারপরেই ডান পাশে দেখলাম বেলুড় মঠের মস্ত গেট, যার ভেতরে আমাদের ট্যাক্সি প্রবেশ করল। এই সোজা রাস্তা ধরে ভেতরে ঢুকে গেলেই বেলুড় মঠ। বাস বা ট্রেনে এলে ওই মেন গেটটা থেকে হেঁটে বা টোটো করে আসতে পারেন ভেতর পর্যন্ত, আর গাড়িতে এলে একেবারে ভেতর পর্যন্ত চলে আসা যায়। দাঁড়ান, ট্যাক্সি এখানেই ছেড়ে দিই আর নেমে বাকি কথা বলছি। এটা হচ্ছে বেলুড় মঠের প্রবেশ দ্বার। একটা মেন দ্বার রয়েছে, এটা মেন গেটে একদম, আর এটা হচ্ছে তার ভেতরের মানে সেকেন্ড মোস্ট মেন গেট। এই সোজা রাস্তাটা দিয়ে এলে কিন্তু এইখানে আপনাদের গেটটা পড়বে। আর এই গেটের মধ্যে একটু জুম করে দেখাচ্ছি, সমস্ত টাইমিং দেওয়া রয়েছে। একটু পজ করে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এখানে বেলুড় মঠ খোলা বন্ধর সময়, মাঝখানে কতক্ষণ বন্ধ থাকে, সকালে কখন খোলে আর বিকেলে আবার কখন খোলে। এখানে ফেরি সার্ভিসেরও সমস্ত সময়সূচি দেওয়া রয়েছে, তো সেটাও আপনারা দেখে নিতে পারেন পজ করে। আর বেলুড় মঠের টাইমিংস কিন্তু এখানে দেওয়া রয়েছে। চলুন ঢোকা যাক এবার ভেতরে। বেলুড় মঠের প্রবেশের যে রাস্তাটা, এই যে সোজা রাস্তাটা, এর পাশে কিন্তু অনেক ভবন রয়েছে, যেমন এই যে অভেদানন্দ কনভেনশন সেন্টার রয়েছে। আর এই পাশে কিন্তু প্রচুর, একটু জুম করে দেখাই, প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা ঠাকুরের বই, ধূপ, ব্যাগ ইত্যাদি সমস্ত জিনিস সংগ্রহ করতে পারবেন। এই দেখুন পরপর কিন্তু অনেকগুলো স্টল রয়েছে, অনেক কিছুই পাওয়া যায়, ঘি, ব্যাগ,
অনেক কিছুই রয়েছে। আজকে রবিবার আর বেশ ভিড় রয়েছে, কিন্তু প্রথমেই এসে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভোগের কুপন কিন্তু কেটে নিতে হবে কাউন্টার থেকে। সেটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ, কারণ কাউন্টার বন্ধ হয়ে যাবে, তো সেটা আগে সংগ্রহ করে নিতে হবে, তারপরে বাকিটা আপনি ঘুরে দেখতে পারেন। এখানে দেখুন রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। মন্দির প্রাঙ্গণে প্রবেশের এই 3 নম্বর গেট দিয়ে ঢোকার পরেই ডান হাতে পড়বে শু কাউন্টার। মূল মন্দির প্রবেশের পূর্বে জুতো কিন্তু আপনাকে এখানেই রাখতে হবে, আর তার ঠিক সামনেই দেখতে পাবেন ভীষণ সুন্দর একটা ছোট্ট বাগান। এই যে মূল মন্দির, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও বা ফটো তোলা অ্যালাউড নয়, বাইরে থেকে আপনাদের দেখাতে হবে, ক্যামেরা নিষিদ্ধ ভেতরে। এই যে বেলুড় মঠ, এর যে ইতিহাস সেটা আপনাদের সঙ্গে বলবো, কিন্তু প্রথম কাজ যেটা সেটা তো করতে হবে, সেটা হচ্ছে ভোগের কুপনটা কিন্তু আগে কেটে নিতে হবে। ভোগের কাউন্টার মানে কুপন কাটার যে কাউন্টার সেটাও আমিও খুঁজছি, অবশ্যই আপনাদের সঙ্গেও শেয়ার করব। আপনারাও কোথা থেকে ভোগের কুপন কাটবেন। আমাকে একজন বললেন যে মন্দির আর এই প্যান্ডেলের মাঝখান দিয়ে কোথা থেকেও যেতে হবে। মন্দিরের পাশ দিয়ে সোজা চলে এলে আপনি মঠ অফিসটা পেয়ে যাবেন। এই মঠ অফিস থেকেই কিন্তু আপনি প্রসাদের কুপন কাটতে পারবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, আপনার প্রথম কাজটা হবে এসেই কিন্তু প্রসাদের কুপন কালেক্ট করে নেওয়া, এবং আপনাকে যে মঠের অফিসটা দেখালাম সেখান থেকে আপনি প্রসাদের কুপন কালেক্ট করে নেবেন, আর আপনাকে এরকম ধরনের কুপন দেবে ছোট ছোট। প্রসাদের কিন্তু কোনো ফিক্স দাম নেই, ভগবানের সেবায় যা আপনারা ডোনেশন দিতে চান, আপনাদের মনে যা ইচ্ছে তাই কিন্তু আপনারা দিতে পারেন, আর তার বিনিময়ে আপনাকে এরকম কুপন দেবে। এবার কুপন কালেক্ট করার পরে আপনার কাজ হচ্ছে যে আপনাকে এবার মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখে নিতে হবে যেটুকুনি সময় আছে, কারণ 11টা থেকে কিন্তু গঙ্গার ধারে এখানে এই প্রসাদ ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে, এখান থেকে কিন্তু লাইন পড়বে। তো এখন বাজে হচ্ছে 10টা, তো এই 10টা থেকে 11টা মোটামুটি 1 ঘন্টা সময় রয়েছে আমাদের হাতে। এই 1 ঘন্টায় পুরো মন্দির প্রাঙ্গণটা আমরা ঘুরে দেখে নেব। মন্দিরের ভেতরে প্রবেশ করতে কিন্তু জুতো আপনাকে শু কাউন্টারে রাখতে হবে, এবং শু কাউন্টার কিন্তু 12টায় বন্ধ হয়ে যায়, তো তার আগে কিন্তু আবার জুতোটাকে কালেক্ট করে নিতে হবে, কারণ জুতো পরে আপনাকে যেতে হবে আবার প্রসাদ গ্রহণ করতে। মন্দিরের ভেতরে তো ফটো তোলা অ্যালাউড নয়, কিন্তু মন্দিরের বাইরেটাই ঘুরে ঘুরে আপনাকে দেখাই, আর এই জায়গার ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। চলুন। রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় হিসেবে প্রতিষ্ঠিত এই প্রসিদ্ধ বেলুড় মঠ, এই প্রতিষ্ঠান রামকৃষ্ণ পরমহংসের বিশিষ্ট ও প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ নির্মাণ করেন। 1897 সালে পাশ্চাত্যে বেশ কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে ভারতে ফিরলে তিনি সিদ্ধান্ত নেন 2টি মঠের প্রবর্তন করবেন। আলমোড়ার কাছে হিমালয়ে অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম, ও অন্যটি হল কলকাতার কাছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন। 2টি মঠ তৈরির উদ্দেশ্য ছিল বিশেষত যুবাদের রামকৃষ্ণ মিশনে যোগ দেওয়া, তাদের মিশনের কাজকর্ম প্রশিক্ষণ দেওয়া ও উপযুক্ত করে তোলা। কথিত আছে স্বামীজি যখন দেশ বিদেশে ভ্রমণ করছিলেন তখন সেই সব দেশের বা অঞ্চলের সমস্ত স্থাপত্যের সংমিশ্রণ ঘটিয়ে এই রামকৃষ্ণ মিশন নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন তিনি। তার পরিকল্পনা অনুযায়ী রামকৃষ্ণ পরমহংসের অপর শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মঠের নকশা প্রস্তুত করেন। 1935 সালের 16ই মার্চ বেলুড় মঠের ভিত্তিপ্রস্তর নির্মাণ হয়। মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি তৈরি করে। মন্দিরের মূল ফটকটি বৌদ্ধ আদর্শের তৈরি করা হয়েছে। মন্দিরের উপর অংশটি দক্ষিণ ভারতীয় মন্দিরের ন্যায় নির্মিত, ও মন্দিরের অন্দরের জানলা ও অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের আদর্শে তৈরি করা হয়েছে। মন্দিরের মূল গম্বুজটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের নিদর্শন। মন্দিরের গোটা মেঝেটি খ্রিস্টান ক্রুশের ন্যায় বিন্যস্ত আছে। এছাড়া মঠের ভিতর নানান মন্দিরের অজন্তা মীনাক্ষী মন্দিরের ধাঁচ আছে। প্রসাদের কুপন সংগ্রহ করে আপনি বাইরেটা ঘুরে দেখতে পারেন, বা
মঠের ভেতরে প্রবেশ করতে পারেন, মানে মেন যে মন্দির। কিন্তু মেন মন্দিরে প্রবেশ করতে হলে কিন্তু আপনাকে জুতো এখানে রাখতে হবে। এটা হচ্ছে জুতোর কাউন্টার, আর এটা কিন্তু 12টার সময় বন্ধ হয়ে যায়। তো ওই জন্য আপনাকে কিন্তু 12টার আগে জুতোটাকে এখান থেকে কালেক্ট করে নিতে হবে। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি, কিন্তু মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য দেখাতে পারবো না। বেরিয়ে কিন্তু বাকি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেলুড় মঠের অভ্যন্তরে দ্রষ্টব্য স্থানগুলি হল শ্রীরামকৃষ্ণ মন্দির, পুরনো ঠাকুর ঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ, স্বামী ব্রহ্মনানন্দ মন্দির, শ্রীমা সারদা দেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, সমাধিপীঠ, পুরনো মঠ, রামকৃষ্ণ মিউজিয়াম ইত্যাদি। মন্দির প্রতিদিন সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেল বেলা অক্টোবর মাস থেকে মার্চ পর্যন্ত 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ভেতর রয়েছে প্রকাণ্ড প্রার্থনা কক্ষ বা প্রেয়ার হল এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসের মর্মর মূর্তি অর্থাৎ মার্বেলের বিগ্রহ। মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখার সময় আপনি অবশ্যই গঙ্গার ঘাটটাও ঘুরে দেখবেন। চলুন এবার প্রসাদ বিতরণের সময় হয়ে আসছে, লাইন দিতে হবে। ওনারা বলেছিলেন যে 11টা থেকে লাইন পড়বে, এখন 10:40 বাজে। অলরেডি লাইন কিন্তু স্টার্ট হয়ে গেছে আর বেশ লম্বা লাইন রয়েছে। এখনই আমরাও দাঁড়িয়ে পড়ি, নইলে অনেকজনের পেছনে হয়ে যাব। এই দেখুন কত লম্বা লাইন অলরেডি হয়ে গেছে। ওই দূর থেকে ঘুরে ঘুরে পুরো লাইনটা কিন্তু এসছে। একদম 11টা বাজে আর প্রসাদ কক্ষের যে দ্বার সেটা খুলে দেওয়া হয়েছে। আমরা সবাই এখন আস্তে আস্তে ভেতরে যাচ্ছি প্রসাদ গ্রহণ করার জন্য। লাইন দেখুন, লাইন কিন্তু কোনো শেষ নেই, ঘুরে কোথায় চলে গেছে। এখানে সারি সারি হাত ধোয়ার ব্যবস্থা, ড্রিঙ্কিং ওয়াটারও লেখা রয়েছে। তো যাবার আগে একটু হাত ধুয়ে নিই। এই দেখুন ফেরি কিন্তু যাচ্ছে, প্রবাবলি দক্ষিণেশ্বরে যাচ্ছে। এটা ফেরার সময় আমরা ফেরি করেই ফিরবো, তো সেটা তো ডিটেলস আপনাদের সঙ্গে দেখাতেই থাকবো। ভেতরটা কি সুন্দর দেখুন, কত বড় একটা টয়লেট বানানো রয়েছে। এদিকে তো বিশাল মা সারদা সদাব্রত ভবন, এখানেই হচ্ছে প্রসাদ গ্রহণ কক্ষ আর কি। বিশাল বড়, বিশাল বড় কিন্তু ভোগ গ্রহণ করার যে কক্ষ, সুবিশাল দেখুন শুধু। আগে ভোগ প্রসাদ একটা ঠেলা জাতীয় গাড়ি করে নিয়ে সবার জায়গায় জায়গায় বিতরণ করা হতো। তবে নতুন বছরে নতুন নিয়ম চোখে পড়ল। যেমনটা দেখলেন, প্রসাদ কক্ষে প্রবেশ করে থালায় ভোগ নিয়ে নিতে হবে এবং থালা নিয়ে একটা খালি জায়গা খুঁজে সেখানে বসে ভোগ গ্রহণ করতে হবে। প্রসাদে দেওয়া হয়েছিল আমাদের খিচুড়ি, চাটনি এবং মিষ্টি, আর গরম গরম ভোগ খাওয়ার আনন্দই আলাদা। ভোগগৃহটা তবে বিশাল বড়। ভোগ গ্রহণের শেষে অবশ্যই কিন্তু আপনার থালা উঠাতে ভুলবেন না। উঠিয়ে ময়লা নির্দিষ্ট পাত্রে ফেলে থালা কিন্তু তার সঠিক স্থানে রেখে দিয়ে প্রসাদ কক্ষ থেকে বেরিয়ে আসবেন। প্রসাদ খাওয়া হয়ে গেলে ঠিক প্রসাদ কক্ষের বাইরে এরকম সারি সারি কল, এখানে এটা ড্রিঙ্কিং ওয়াটারও, হাত ধোয়ার জলও, এখানেই কিন্তু আপনি হাত ধুয়ে নেবেন। প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে এলাম। এখন বাজে হচ্ছে প্রায় 11:15, আর বেলুড় মঠের গেট কিন্তু 11:30টার সময় বন্ধ হয়ে যায়।
আবার খুলবে 3:30 4টে নাগাদ। তো এখন তো আর কিছু করার নেই, এবার যাব আমরা ফেরিঘাট। ফেরিঘাট থেকে আমরা ফেরি নিয়ে চলে যাব দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে বাড়ি, সেটা তো আপনাদের সঙ্গে দেখাবো। আর তার আগে বলি যে প্রসাদটা কেমন ছিল। প্রসাদের তো কোনো তুলনা হয় না, অসাধারণ প্রসাদ, মানে এত সুন্দর খেতে। খিচুড়িটা ছিল, খিচুড়ি দেখলেনি, খিচুড়ি ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল। আর কোয়ান্টিটি নিয়ে কিন্তু এনারা কোনো রকম মানে কার্পণ্যতা করেন না, এত পরিমাণে দেন যে আমার তো আর সেকেন্ড হেল্পিং লাগেইনি। প্রচুর প্রচুর কোয়ান্টিটিতে ছিল কিন্তু খিচুড়ি, আর ভীষণ সুস্বাদু খেতে ছিল। যাই হোক, বেরিয়ে এবার চলুন যাই ফেরিঘাট। ওই যে গেট, আমরা ওখান দিয়ে ঢুকেছিলাম আর খেয়ে কিন্তু আমরা ওই রাস্তা দিয়ে চলে এলাম। গেটটা এখন বন্ধ, আর গেটের ঠিক পাশেই যে ফেরিঘাটের সাইনটা দেওয়া রয়েছে, এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটাই যাচ্ছে কিন্তু ফেরিঘাট, যেখান থেকে আপনারা দক্ষিণেশ্বরে লঞ্চ বা ফেরি নিতে পারবেন। এই রাস্তাটাতেও কিন্তু দুধারে প্রচুর খাবার দাবারের দোকান, চায়ের দোকান, কচুরি ফচুরি পাওয়া যায়, প্রচুর দোকান। দেখুন বেশ অনেকক্ষণ হাঁটার পর কিন্তু সামনে দেখতে পাচ্ছি ফেরিঘাটের যে টিকিট কাউন্টার, সেটা ওখান থেকে টিকিট কাটবো, কেটে আমরা যাব দক্ষিণেশ্বর। মোটামুটি হাঁটা কিন্তু প্রায় 10 মিনিট মতো। তো যাদের হাঁটতে কষ্ট তারা একটুখানি মানে বুঝে শুনে আসবেন। এখানে টোটো এসব ভাড়া পাওয়া যায়, সেটা করে আসতে পারেন। হেঁটে মোটামুটি 10 মিনিট লাগে। এখানে এসে শুনলাম 12:30টার পর থেকে নাকি দক্ষিণেশ্বরের টিকিট দেবে। এখন বাজে হচ্ছে 12:10। আমি জানি না এই সিস্টেমটা কেন, তবে একটু ওয়েট করতে হবে, লাইনে দাঁড়াতে হবে। 12:30টার পর থেকে নাকি দক্ষিণেশ্বরের টিকিট দেবে। আর দক্ষিণেশ্বরে যাওয়ার টিকিটের দাম কিন্তু 11 টাকা করে পার হেড। এখানে দেখুন প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা দাম দেওয়া রয়েছে। দক্ষিণেশ্বর 11 টাকা, বরানগর 6 টাকা, বাগবাজার 11 টাকা, হাওড়ার দাম ভাড়াটা এখানে দেওয়া নেই, এটা বোধহয় হাওড়া এখান থেকে যায় না। আর সকাল 7:30টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু ফেরি চলাচল করে। বেলুড় আর দক্ষিণেশ্বরের মধ্যে ফেরি চলাচলের সময়সূচি আপনাদের দেখিয়ে রাখছি। মনে হলে ভিডিওটা পজ করে করে সময়গুলো দেখে নিতে পারেন। এই সমস্ত ভিডিও করতে করতেই হঠাৎ এই যে কাউন্টার আবার 12:30টার পর থেকে টিকিট দেবে বলেছিলাম, তা কেন সেটা বুঝতে পারলাম। হঠাৎ হই হই রব শুনে ছুটে গিয়ে দেখি গঙ্গায় প্রবল বান এসেছে, তাই টিকিট কাউন্টার খানিক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। টিকিট নিয়ে নিয়েছি আমরা দক্ষিণেশ্বরে, 11 টাকা করে পার টিকিট। এটা এখানে দেখাতে হবে, QR কোড দেখিয়ে কিন্তু আমাদের লঞ্চে উঠতে হবে। তিনজন আছি, মামা এসো। টিকিট নিয়ে এবার আমরা লঞ্চে উঠবো। উঠে পড়েছি আমরা লঞ্চে। এবার কখন ছাড়ে দেখি। এখনই কিন্তু বান এলো, মানে যাকে বলে জোয়ার এলো, আর তাই জন্য টিকিট কাউন্টার বন্ধ ছিল। প্রায় আধ ঘন্টা মতো আমাদের ওয়েট করলাম। 12:30টার সময় কাউন্টার খুললো, তারপরে আমরা উঠলাম এখন লঞ্চে। এবার লঞ্চ ভরলে কিন্তু লঞ্চ ছাড়বে। লঞ্চে করে দক্ষিণেশ্বর আসতে লাগলো পাক্কা 40 মিনিট। ভিডিও শুরুতেই যেমন বলেছিলাম, আপনারা দক্ষিণেশ্বর থেকেও কিন্তু লঞ্চ করে অনায়াসেই বেলুড় পৌঁছতে পারেন। আমাদের লঞ্চটায় দেখলাম বেশ ভিড়ও হয়েছিল। হয়তো অনেকক্ষণ পর টিকিট কাউন্টার খুলেছে বলে ভিড়টা একটু বেশি, তবে প্রতি আধা ঘন্টা পর পর লঞ্চ সার্ভিস পাওয়া যায়। ভিড়টা অনেকটাই হালকা থাকে। গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে আর চারিপাশের সুন্দর শোভা দেখতে দেখতে আমাদের লঞ্চ চলল দক্ষিণেশ্বরের দিকে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেল দক্ষিণেশ্বর। দূরে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মায়ের মন্দির।
আজকে হয়তো দক্ষিণেশ্বর দর্শন করা হবে না, আমরা ডাইরেক্টলি চলে যাব বাড়ি। লঞ্চের টিকিট কিন্তু একেবারেই ফেলবেন না, কারণ বেরোবার সময় কিন্তু এই টিকিট জমা দিতে হবে, তাহলেই কিন্তু আপনি বেরোতে পারবেন। তো এটা কিন্তু অতি অবশ্যই রাখতে হবে আপনার সঙ্গে। থ্যাংক ইউ। 3 জন। দক্ষিণেশ্বর থেকেও কিন্তু আপনারা বেলুড় পৌঁছতে পারেন। এই যে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ফেরিঘাট, এখান থেকেই ফেরি আপনাকে ধরতে হবে, ধরে কিন্তু বেলুড় যেতে পারেন আপনি। তো ফেরি থেকে নেমে পৌঁছে গেছি একদম দক্ষিণেশ্বরের মন্দিরের গেটের সামনে। এখন বাজে হচ্ছে প্রায় 1টা। মন্দিরের গেট তো বন্ধ, 3:30 4টের আগে খুলবে না। তো আজকে ওই জন্য আর আমাদের মন্দির দর্শন করা হচ্ছে না। এখন চলে যাব বাড়ি। আর ঠিক মন্দিরের সামনে উল্টো দিকে পেছনে আমার দেখতে পাচ্ছেন যে মেট্রো স্টেশনের এন্ট্রি, মানে স্কাই ওয়াকে ঢোকার এন্ট্রি। তো ওখান থেকে মেট্রো স্টেশনের কানেকশন, তো ওখান থেকে মেট্রো করে চলে যাব বাড়ি। আশা করব আজকে পুরো বেলুড়ের যে ডিটেল তথ্য সব কিছু আপনাদের দিতে পেরেছি, ডিটেল ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি। আর যদি আপনার মনে হয় যে আপনি এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন, তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা পর্বে। ভালো থাকবেন, নমস্কার।